হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদের জানানো হবে পৃথিবীর রাজধানী নিউ ইয়র্কের জানা অজানা যত দিক নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন নিউ ইয়র্কের জানা অজানা অনেক তথ্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। পৃথিবীব্যাপী হইচই যে শহরকে নিয়ে সেটি নিউ ইয়র্ক। একে বলা হয় পৃথিবীর রাজধানী। বিশাল এই শহর কখনো ঘুমায় না। এর আরেক নাম নির্ঘুম শহর। আধুনিক সভ্যতার হইচই আর রঙের আলোয় নিউ ইয়র্ক থাকে উজ্জ্বল। এই উচ্ছলতা একদিনে আসেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের এই শহরটিকে গতি দিয়েছে সভ্য পৃথিবী। নিউ ইয়র্ক একটা সময় ছিল সাদামাটা কয়েকটা দ্বীপ। উত্তর আটলান্টিক মহাসাগরকে সামনে নিয়ে দাঁড়িয়েছিল। এখানে হাডসন এবং ইস্ট নদীর মোহনায় জেগে ওঠা দ্বীপের বসতি ছিল লেনাপি উপজাতির। ভূমির মালিক ছিল ওরাই। সাগর আর নদীকে কেন্দ্র করেছিল ওদের জীবন। কিন্তু বাইরের পৃথিবী এই ভূমিপুত্রদের থাকতে দেয়নি। লেনাপিদের উচ্ছেদ করা হয়। এদের কেউ কেউ অন্য উপজাতির কাছে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। লেনাপিরা নিউ ইয়র্ক ছেড়ে চলে গেলেও তাদের কিছু কিছু চিহ্ন রয়ে গেছে। কিছু এলাকার নামও রয়ে গেছে লেনাপিদের ভাষায়। নিউ ইয়র্কের ম্যানহাটন দ্বীপের প্রথম লেনাপিদের বসতি আবিষ্কার করেন ইতালীয় অভিযাত্রী জোভান্নি দা ভেরৎসানো। সালটি তখন 1524। তিনি সেখানে 5000 আমেরিকান লেনাপি বসতির কথা জানান। তখনকার ফ্রান্সের রাজা তার এই অভিযানে পৃষ্ঠপোষকতা করেন। আবিষ্কারের পর তিনি ওই অঞ্চলের নাম দেন নুভেল অগুলেম। নুভেল অর্থ নতুন, আর অগুলেম হলো ফ্রান্সের একটি শহরের নাম। 1614 সালে ওলন্দাজরা ম্যানহাটন দ্বীপের দক্ষিণে একটি পশম ব্যবসার কেন্দ্র বানায়। তখন থেকেই দ্বীপটিতে ইউরোপীয়দের বসতি শুরু হয়। ওলন্দাজরা এই দ্বীপের নাম দেয় নতুন আমস্টারডাম। 1626 সালে লেনাপিদের কাছ থেকে দ্বীপটিকে কিনে নেন ওলন্দাজ নেতা পিটার মেনোইট। কিংবদন্তি রয়েছে দ্বীপের বিনিময়ে লেনাপিদেরকে দেওয়া হয়েছিল মাত্র $24। 1664 সালে ওলন্দাজদের কেনা দ্বীপটি যায় ব্রিটিশদের দখলে। ইঙ্গো ওলন্দাজ যুদ্ধের শেষে রান দ্বীপের কর্তৃত্ব পাওয়ার শর্তে ওলন্দাজরা নতুন আমস্টারডাম তুলে দেন ব্রিটিশদের হাতে। তখন থেকেই এর নাম হয় নিউ ইয়র্ক। ইংল্যান্ডের ইয়র্কের নামে এই নাম। বাইরের শক্তির চাপে স্থানীয় লেনাপিদের অবস্থা করুণ হতে থাকে। 1700 সাল নাগাদ তাদের সংখ্যা কমে দাঁড়ায় 200-তে। অন্যদিকে জৌলুস বাড়তে থাকে দ্বীপের। ব্রিটিশরা ওই অঞ্চলটিকে বন্দর নগরী হিসেবে গড়ে তোলেন। 1754 সালে ব্রিটেনের রাজা দ্বিতীয় জর্জ ওখানে কিংস কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান করেন। পরে ওটাই পরিণত হয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। মার্কিন বিপ্লবী যুদ্ধের সময় এই শহরে বেশ কিছু ছোটোখাটো যুদ্ধও হয়, যেগুলোকে একত্রে বলা হয় নিউ ইয়র্ক ক্যাম্পেইন। মহাদেশীয় কংগ্রেস এই নিউ ইয়র্ক সিটিতে একসাথে মিলিত হয়েছিল এবং 1789 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি মনোনীত করেছিল। প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের অভিষেক হয় এই শহরের ওয়াল স্ট্রিটের ফেডারেল হলে। 1790 সাল পর্যন্ত নিউ ইয়র্ক সিটি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ছিল। পরে রাজধানী সরে গেলেও নিউ ইয়র্কের জৌলুস একটুও কমেনি। বিশ্বের রাজনীতির বড় আসর বসে এখানে। এই শহরেই আছে জাতিসংঘের সদর দপ্তর। নিউ ইয়র্ক কেবল শহর নয়, যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যের প্রাণ ম্যানহাটন দ্বীপ। নিউ ইয়র্কে কয়েকটি আবাসিক ও অনাবাসিক এলাকা রয়েছে। এগুলোকে বলা হয় কাউন্টি। নিউ ইয়র্ক ছাড়া যুক্তরাষ্ট্রের অন্য শহরগুলো একটি নির্দিষ্ট কাউন্টিতে সীমাবদ্ধ, কিন্তু নিউ ইয়র্ক শহরের ভেতরেই আছে 5টি কাউন্টি। এদের একটি ম্যানহাটন, অন্য 4টি হলো ব্রুকলিন, দ্য ব্রুঙ্কস, কুইন্স এবং স্ট্যাটেন আইল্যান্ড। এইসব এলাকার প্রতিটির আলাদা জীবনধারা আছে। এদের মধ্যে একমাত্র ব্রুঙ্কস যুক্তরাষ্ট্রের মূল ভূমির সঙ্গে যুক্ত, বাকি 4টি দ্বীপ। শহরটি মূলত ম্যানহাটনকে ঘিরেই বেড়ে উঠেছে। 1898 সালে আশপাশের কয়েকটি সম্প্রদায় নিউ ইয়র্কে যোগ দেওয়ায় মোট 5টি কাউন্টি হয়েছে। মূল নিউ ইয়র্ক শহরের আয়তন 784 বর্গ কিলোমিটার। মূল শহরে লোকের সংখ্যা 86 লাখ। এদেরকে ডাকা হয় নিউ ইয়র্কার। এই নিউ ইয়র্কারদের 36% লোকেরই জন্ম আমেরিকাতে নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে বসতি গড়েছেন এরা। বলা হয়ে থাকে নিউ ইয়র্কে তেল আবিবের চেয়েও বেশি ইহুদি, ডাবলিনের চেয়েও বেশি আইরিশ, নেপোলির চেয়েও বেশি ইতালীয়, আর সান হুয়ানের চেয়েও বেশি পুয়ের্তো রিকো আছে। আর এই শহরের ভাষা আছে 800টিরও বেশি। বৈচিত্র্যে ভরপুর এই শহরের সবকিছু আলাদা। শহরটিকে বলা হয় সারা বিশ্বের সংস্কৃতির একটি জাদুঘর। এই শহরের বড় আকর্ষণ হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, যা আমেরিকার স্বাধীনতার প্রতীক। 1886 সালে এই স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাকে উপহার দেয় ফ্রান্স। পরে এটিকে স্থাপন করা হয় হাডসন নদীর মুখে লিবার্টি আইল্যান্ডে। এটি পৃথিবীর সবচেয়ে বড় মূর্তি। মাটি থেকে চূড়ার মশাল পর্যন্ত এর উচ্চতা 152 ফুট আর ওজন 4,50,000 পাউন্ড। এর ভেতরের কাঠামোর নকশা করেছিলেন ফ্রেডরিক বার্থোল্ডি এবং গুস্তাভ আইফেল।
বিখ্যাত আইফেল টাওয়ারেরও নকশা করেছিলেন গুস্তাভ আইফেল। স্ট্যাচু অব লিবার্টি ডিজাইন করেন ফ্রেঞ্চ ভাস্কর অগাস্টাস বার্থোল্ডি। মূর্তিটি বানাতে ফ্রান্সের খরচ হয় $2.5 লাখ, আর এটিকে বসাতে গিয়ে আমেরিকার খরচ হয় $2,75,000। স্ট্যাচু অব লিবার্টিকে চোখ মেলে দেখতে হলে আপনাকে যেতে হবে ম্যানহাটনের দক্ষিণে ব্যাটারি পার্কে। কাছ থেকে দেখতে চাইলে নৌকা ভাড়া করে চলে যেতে হবে লিবার্টি দ্বীপে। ওখানে মূর্তিটির ভিতরে চারপাশে হাঁটতে পারবেন, পাদদেশে ঢুকতেও পারবেন। আগাম রিজার্ভেশন থাকলে সরাসরি চূড়ায় উঠতে পারবেন। লিবার্টি দ্বীপ এবং এলিস দ্বীপ ঘুরতে চাইলে সচরাচর 4 ঘন্টা সময় নিতে পারে। এরপর যেতে পারেন সেন্ট্রাল পার্কে। 1/2 মাইল প্রশস্ত আর 2.5 মাইল লম্বা এই পার্কটি নিউ ইয়র্কের ফুসফুস। সেন্ট্রাল পার্ক নিউ ইয়র্কে যেমন সাজিয়েছে তেমনি শহরকে রেখেছে বাসযোগ্য। ওখানে গেলে আপনি পাবেন হাঁটার অবারিত সুযোগ। চাইলে প্যাডেল বোটে করে ভাসতেও পারেন। বিনোদনের জন্য আপনাকে যেতে হবে রকফেলার সেন্টারে। ম্যানহাটনের মাঝামাঝি এই বিশাল বিনোদন বিপণীর আয়োজন। 70 তলা এই ভবনে আছে কয়েকটি মিডিয়া হাউস, আছে আকাশচুম্বী একটি আর্ট ডেকো। ভবনটির সামনে অ্যাটলাসের একটি মূর্তি আছে, পর্যটকরা ওটাকে ঘিরে ছবি তোলেন। রকফেলার সেন্টারের ছায়ার নিচেই আছে আরেক বিনোদন ভবন, নাম রেডিও সিটি মিউজিক হল। 1930-এর দশকে ভবনটি বানানো হয়, তখন বিশ্বের বৃহত্তম ইনডোর থিয়েটার ছিল এটি। এখন ভেন্যুটি গ্র্যামি পুরস্কার এবং টনি পুরস্কার সহ ডার্ক সাইটে আয়োজন করে। নিউ ইয়র্কের অতীত এবং বর্তমানের মেলবন্ধন মেট্রোপলিটন মিউজিক অফ আর্টে। এটি প্রতিষ্ঠা হয়েছে 1870 সালে। পৃথিবীর যত রকম শিল্প মাধ্যম আছে এবং যত রকম কৃষ্টি আছে সেসবের প্রতিটি থেকে কিছু না কিছু সংগ্রহ আছে এই জাদুঘরে। সংগ্রহ এত ব্যাপক যে এর 300 গ্যালারি এবং 32 একরের মেঝেতে একসঙ্গে শুধু 5 ভাগের 1 ভাগ সামগ্রী প্রদর্শন করা যায়। এখানে আছে 2 মিলিয়ন শিল্পকর্ম। এসবের অনেকগুলো 5000 বছরের পুরনো। নিউ ইয়র্কের বিখ্যাত ল্যান্ডমার্ক ভবন এম্পায়ার স্টেট বিল্ডিং। 311 মিটার উঁচু 102 তলা ভবনটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গড়ার আগে বিশ্বের বৃহত্তম উঁচু ভবন ছিল। এর চূড়ায় দাঁড়িয়ে পৃথিবী দেখার জন্য আছে 2টো অবজারভেটর এলাকা। ঝকঝকে দিনে ওখান থেকে যদি তাকান, গোটা পৃথিবী দেখা না গেলেও পাশের অঙ্গরাজ্য নিউ জার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট এবং ম্যাসাচুসেটসের 40 মাইল এলাকা দেখা যাবে। ওখান থেকে দেখতে পাবেন বিধ্বস্ত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। 9/11-এর সেই হৃদয় বিদারক দিনটির স্মৃতি নিয়ে আসে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভগ্নাংশ। 2011 সালের আত্মঘাতী হামলায় ধ্বংস হয় এটি। প্রাণ হারান প্রায় 3000 লোক। তাদের স্মরণে এই এলাকাটা এখন মেমোরিয়াল মিউজিয়াম। গাছ এবং ঘাস দিয়ে সাজিয়ে রাখা হয়েছে পুল, আছে কৃত্রিম জলপ্রপাত। নিউ ইয়র্কে আসল স্বর্গ নেমে আসে সন্ধ্যায়। সন্ধ্যার নিউ ইয়র্ক রোমাঞ্চকর, উত্তেজনায় ভরপুর। অনেকে জড়ো হন টাইম স্কোয়ারে। এই টাইম স্কোয়ারে বছরের প্রথম দিন উদযাপন হয়। যখন রাত বাড়ে, লোকে থই থই করে স্কোয়ারে, তখন হয় বল ড্রপ। শুধু বছরের প্রথম দিনই নয়, টাইম স্কোয়ার সবসময় ব্যস্ত। নিউ ইয়র্ক টাইমস টাওয়ারের নামে এর নাম রাখা হয়েছিল 1904 সালে। যারা নিউ ইয়র্ক যাননি, এই শহরের ব্যাপারে তেমন কিছু জানেনও না, তাদের কাছে পরিচিত একটি ছবিটি ঝুলন্ত সেতুর। নিউ ইয়র্কের এই সেতুর নাম ব্রুকলিন ব্রিজ। সারা পৃথিবী থেকে কবি, গীতিকার এবং চিত্রকরদের চুম্বকের মতো টেনে নিয়ে যায় এই সেতু। ইস্ট নদীর ওপর এই সেতুটি ম্যানহাটন ও ব্রুকলিনকে যুক্ত করেছে। 1869 সালে এটি নির্মাণ কাজ শুরু হয়, শেষ করতে সময় নেয় 14 বছর। সেতুটি 1.8 কিলোমিটার দীর্ঘ। এই সেতু দিয়ে কেবল যানবাহন নয়, মানুষও হেঁটে যেতে পারে। একই সঙ্গে আছে সাইক্লিংয়ের লেনও। নিউ ইয়র্কের সুন্দর যেমন প্রকৃতিতে, তেমন কৃত্রিমতায়ও। চোখ ধাঁধানো সুন্দরের দেখা মেলে বিপণী বিতানগুলোতে। এমন একটি বিতান এলাকার 5th অ্যাভিনিউ। এখানে সারি সারি জাদুঘরও আছে। পথে গলিতে জাদুঘর পাওয়া যায় বলে শহরটিকে জাদুঘরের শহরও বলা হয়। এখানকার আরেক বিখ্যাত জাদুঘর হেনরি ক্লে ফিকের জাদুঘর। তিনি নিজস্ব শিল্প প্রদর্শনের জন্য এই ভবনটি তৈরি করেছিলেন। এই জাদুঘরের কামরাগুলো একটি মনোরম বাগান ঘিরে। বাগানে আছে গ্রীষ্মকালীন গাছ, মাঝে পুকুর। মার্কিন সিনেমা ও টেলিভিশন শোগুলোতে যে পাঠাগারটিকে পরিচিত করেছে সেটি হলো নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি। পাঠাগার এলাকায় পড়ার জন্য যেমন লোকের সমাগম হয়, তার চেয়েও বেশি সমাগম হয় দেখার জন্য। গোটা নিউ ইয়র্কের অবস্থাও এই লাইব্রেরির মতো। জানার উপাদান যেমন আছে, তেমন আছে দেখার উপাদানও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। এরকম মজার আরও অনেক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।